দ্য সাইলেন্ট ম্যানর লেখনীতে রয়েছেন ডায়না ইমরোজ লাকি। পার্ট 33। মেহের সুফিয়ানের দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার রাঙ্গার দিকে তাকিয়ে বলল, অসুখ কিনলেন কবে? সুফিয়ান বিপদে পড়েছে। বাইদিদের সাথে রাতে কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে বলে মনে করল সে। বিশেষ করে ফারদিনা জানতে পারলে সুফিয়ানকে ভুল বুঝবে। সেদিন রাতে মদ্যপান করার পর মেহের থেকে ঘরে নিয়ে গিয়েছিল। তার শরীরে স্পর্শ করেছে। পা থেকে জুতো খুলতে দেখে ফেলেছিল ফারদিনা। রেগে গিয়েছিল। চিলমিন সুফিয়ানকে সেই কথা বলেছিল। ফারদিনাও তো জানে না। সুফিয়ান সতর্কতার সাথে চারদিকে তাকালো। মেহেরও চারপাশে তাকিয়ে বলল, কি দেখছেন? সুফিয়ান হেয়ালিপূর্ণভাবে হেসে বলল, এমন সময় সন্তান আশেপাশে ঘুর করে, তাই দেখছিলাম ওরা আদৌ আসলো কিনা। শয়তানকে কেউ দেখতে পারে? অবশ্যই পারে, এই যে আমি দেখছি। মানে মানে হলো আপনারা এই সময় এখানে। আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? সাহায্য তো অনেকভাবেই করতে পারেন। আপাতত জল খাওয়ালে খুশি হব। সুফিয়ান সংকোচ বোধ করলো, কিন্তু কেউ জল খেতে চাইলে খাওয়ানো উচিত। সুফিয়ান জল আনতে ঘরে গেল। জল খাওয়া নিয়ে সুফিয়ান একটা ঘটনা মনে পড়ল, তার দাদার কাছ থেকে শোনা। চৈত্র মাসে রোদে পড়ছে মাটি, আকাশে মেঘ নেই একটুও। পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এক ক্লান্ত ভ্রমণকারী। মুখ শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। অসুস্থ ছিল বৃদ্ধা। সে থেমে দাঁড়ালো এক ঘরের সামনে। গলা কাঁপছিল তার ক্লান্তিতে। ক্লান্ত ভঙ্গিতে ঘরের দিকে তাকিয়ে অচেনা কারো কাছে জল চাইল। ঘরের ভেতর থেকে এক গরিব লোক বেরিয়ে এলো। নিজের মাড়ের কলসিটা ছিল প্রায় খালি। যতটুকু জল ছিল তার দরকার ছিল, তবু সে বিন্দুমাত্র দ্বিধা করল না। মাটির গ্লাসে তুলে দিল ঠান্ডা জল। বলল, বিসমিল্লাহ বলে খেয়ে নাও ভাই, আল্লাহর তৃপ্তি মিটিয়ে নাও। ভ্রমণকারীটি জল খেলো এক নিঃশ্বাসে। চোখ বুজে বলল, আল্লাহ তোমাকে জান্নাত দিক। লোকটা হাসলো, মনে মনে বলল, জান্নাত না দিক, কিন্তু যদি ও কারো প্রাণ বাঁচায়, তবে সেটাই আমার পুরস্কার হবে। কিন্তু সে জানতে চাইল না তৃষ্ণিত প্রতীক ছিল এক ফেরেশতা, মানুষের ছদ্মবেশে পাঠানো, এবং তার সেই এক পোয়ালা জল তার নামে লিখে ফেলল জান্নাতের তালিকায়। সুফিয়ান মাটির কলসি থেকে জল গ্লাসে ঢালতে ঢালতে বলল, এরা ফেরেশতা না, মানুষরূপী শয়তান। যাই হোক, অন্তত যখন জল খাইতে বিদায় করতে হবে। সুফিয়ান জল হাতে বাইরে এসে বের হয়। মেহেরের দিকে জগটা এগিয়ে দিল। মেহের জলটা নিতে নিতে বলল, বসতে বলবে না? আজ আপনারা লোক অসংখ্য বেশি, ঘরে জায়গা হবে না। মেহের হেসে বলল, তাহলে ভালো কথা জানেন? খারাপ কথাও জানি, তবে সেটা দরকার, সেটা ব্যবহার করি। সুফিয়ানের কথা শুনে মেহের শব্দ করে হাসল। তার হাসি নিঃশব্দে সুন্দর। সুফিয়ান মেহেরের দিকে একবার, দ্বিতীয়বার দৃষ্টি ছড়িয়ে ফেলল। মেহের থেমে বলল, আপনি সত্যি অসাধারণ। নয়তো ফারদিনার মতো মেয়ে আপনার বিব্রত না। ফারদিনা কোন দিক থেকে? সুফিয়ান যেন আজনে মন জানতে চাইল। মেহের স্বাভাবিকভাবে জবাব দিল, রূপে গুণে বুদ্ধিমতী ধর্ম সম্পত্তি সব দিক থেকেই সে সেরা, কিন্তু আমার কাছে সে একটা গাধা। এমনটি মনে হওয়ার কারণ কি? সুফিয়ান লম্বা শ্বাস ফেলল। বলল, আজ ওর সাথে আমার দেখা হয়নি। সন্ধ্যার পর থেকে শুধু দূরে একবার দেখেছিলাম। চাইলে কি আমার কাছে আসতে পারতো না? হয়তো তার সুযোগ হয়নি। এই জন্যই বলেছি গাধা। বুদ্ধিমতী হলে তো কোনো না কোনোভাবে ঠিকই আসতো। ফারদিনা কখনো রাতে আপনার সাথে দেখা করতে গিয়েছিল? গভীর রাতে? কেন? ভালোবাসা টান। গভীর রাত থাকলে রাতে বুঝি নিয়ে ছুটে আসা যায়। বাঁশি সুরে ছুটে এসেছিল প্রথমবার, ভালোবাসা টানে না। আজও বাঁশির সুর ধরুন, চলে আসবে। আসবে না? আসবে, মিলিয়ে নিন। যদি না আসে, আমার বাড়িতে এসে যাবেন। আমি ভুল বলেছি। ঠিকানা নিশ্চয়ই সেদিন রেখে দিয়েছিলেন। আপনি লিখে দিয়েছিলেন? জানতে চাইলেন না এত রাতে এখানে এসেছি কেন? প্রশ্ন করেছিলাম তো। আজ একটা নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম। পথে আপনার বাড়ি, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। শুধু এই জন্যই? দুঃস্বপ্ন দেখেছিলাম। আপনাকে নিয়ে ভাবি না। লোকে বলে ভাবনা থেকে স্বপ্ন তৈরি হয় ঘুমের ঘরে। কি স্বপ্ন দেখেছিলেন? আপনার উপর কেউ আক্রমণ করেছে, সেখানে ঝাপসা ঝাপসা ভাব দেখেছিলাম।
আর কিছু মনে পড়ছে না। ভাবলাম মানুষ কি ঠিকই আছে তো, এই জন্যই আপনাকে দেখতে আসা। আমাকে নিয়ে ভাবার জন্য শুক্রিয়া। আসলে আমি এতিম। আমার কখনো কখনো মনে হয় আমাকে নিয়ে ভাবনার বোধহয় কেউই নেই। সরি, ফারদিনা আপনাকে নিয়ে যথেষ্ট ভাবে। আপনাদের প্রেম সফল হোক এই কামনা রইল। আজ আসি, অনেক দেরি হয়ে গেছে। এত রাতে আপনারা মেয়ে হয়ে এত দূরের পথে যেতে পারবেন? কত রাত ভেবে পার করেছি, চিন্তা করবেন না, আসছি। সুফিয়ান দিঘির পাড়ে অন্ধকার কিছু বসেছিল, ঝিঝি পোকার ডাক শুনছিল। দূর থেকে ভেসে আসছিল শেয়ালের ডাক। রাতের অন্ধকারে মানুষ ভয় পায়, কিন্তু সুফিয়ান যেন অন্ধকারকে নিজের ব্যথাগুলোকে একান্ত মনে করার চেষ্টা করছিল। কখনো নিজের সাথে কথা বললে মা বাবার কথা মনে পড়ছে ভীষণ। তার মায়ের মুখটা ভেসে উঠছে চোখের সামনে বারবার। তার আদর যত্ন, মা বলে না ডাকা আজ বহুদিন, বাবা বলে ডাকতে পারে না। এতিম হওয়ার কষ্টটা বোধহয় দুনিয়ার সমস্ত কষ্টকে হার মানায়। সুফিয়ানের মনটা বিষে উঠল। টেবিলে বসে মোমবাতির দিকে তাকিয়ে দুঃখকে কল্পনা ভাসাচ্ছে। হাতে নিব কলম, কালির দোয়াতে ডুবাচ্ছে। কিছু লিখছে না, লেখার শক্তি যেন ক্রমাগত কমে আসছে। শব্দ তৈরি করতে ভুলে গেছে। সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল। যদি কখনো প্রশ্ন করা হয় দীর্ঘশ্বাস কখন আসে, তখন উত্তর হবে কষ্ট, গভীর যন্ত্রণা থেকে দীর্ঘশ্বাস সৃষ্টি হয়। সুফিয়ান এর শ্বাস পড়ল মোমবাতিতে, অমনি মোমবাতিটা নিভে গেল। সুফিয়ান লুসিফার ম্যাচ দিয়ে মোমবাতিটা জ্বালাতে জ্বালাতে বলল, তুইও আমার দীর্ঘ নিঃশ্বাসে নিভে গেলি। তাহলে বুঝতে পারছিস ভেতরে কতটা চাপা কষ্ট নিয়ে ঘুরে বেড়াই। দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য যদি রাজ্যের রাজা হওয়া যেত, তাহলে আমি হতাম দুঃখ কষ্টের রাজা। মোমবাতির ঝালাক দমকা হাওয়াতে নিভে নিভে করছে। কলা দরজা হাওয়া আসছে। সুফিয়ান দরজাটা বন্ধ করতে যাবে, তখন চোখ পড়ল রাঙার দিকে। রাঙা যেন সুফিয়ানের দিকে বড্ড একা, সেও বড্ড একা। টেবিলের উপর রাখা বাঁশিটার দিকে চোখ গেল। সুফিয়ানের বাঁশিটা নিয়ে ঘরের ভেতরে বাইরে হয়। মেহের বলেছে বাঁশি বাজারে ফারদিন আসবে। এটা হাস্যকর ব্যাপার, কেননা বাঁশির সুর ফারদিনা অবধি পৌঁছাবে না। মনে করল সুফিয়ান আজ বাঁশি বাজাবে, ঘরের বারান্দায় বলে বসাবে। আজ সুর শুধবে শুধু রাঙা। সুফিয়ান বারান্দায় খুঁটির সাথে হেলান দিয়ে বসে ফারদিনার দেওয়ার বাঁশিটি ঠোঁটে ছুঁয়ে নিল। আজ সুর আসছে, স্নিগ্ধ সুর। প্রকৃতি শুনবে, শুধু ফারদিনা শুনবে না। কষ্ট হচ্ছে সুফিয়ানের। কষ্টের একটি অংশে যেন সুরের মাধ্যমে ফুটিয়ে তুলল। সুফিয়ান বাঁশির সুর থামিয়ে দিল। রাঙা হেসুধ্বনি তুলে সাথে সাথে ও যেন সন্তুষ্ট হয়েছে। সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, তোর নিশ্চয়ই ভালো লেগেছে। আর এক দফা সুর তুলি, কি বলিস? অনুমতি চাইছে কেন? তোমার বাঁশির সুরে গোটা প্রকৃতি মুগ্ধ হয়। সুফিয়ান আকস্মিক হকচকিত হলো। কণ্ঠটা ফারদিনার। তার কণ্ঠ যেন সুফিয়ান ঘুরে তাকালো। সাদা চোচর মুদি দিয়ে তার দিকে দুটো ভয়ঙ্কর চোখ তাকিয়ে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি ফারদিনা হতে পারে না। সুফিয়ান নিশ্চিত রাত এখন 1টা ছুঁই ছুঁই। এত রাতে ফারদিনা ঘর থেকে বের হতে পারবে না। আজকাল তার ভাইয়েরা তাকে বেশি চোখে চোখে রাখছে। সুফিয়ান আন্দাজ করতে পারছে তার দিকে তাকিয়ে থাকা চোখ দুটো গভীর রহস্যময়। সুফিয়ান আড়লে বলল, আজকের দিনে মেয়ে রূপী শয়তানগুলো আমার পেছনে পড়েছে কেন? সুফিয়ান সমস্ত দোয়া একসাথে পড়তে শুরু করলো। এরপর বারান্দা থেকে ঘরের ভেতরে যেতেই ফারদিনা তার হাতটা ধরে ফেলল। সুফিয়ান থ হয়ে দাঁড়ায়, ধীর স্থির ভাবে পেছনে ফিরে তাকালো। আপনি সত্যি ফারদিনা? ফারদিনা চাদরটা সরিয়ে ফেলল, কর্কশ কণ্ঠে বলল, তুমি কি নাটক করছো আমার সাথে? সুফিয়ান ঠিকভাবে ফারদিনার দিকে ঘুরে বলল, তার মানে তুমি ফারদিনাই, মানে আমার বউ? তুমি প্রথম আমাকে আপনি বললেন কেন? এত রাতে তুমি আসবে আমি ভাবতেও পারিনি, বিশ্বাসই হচ্ছিল না। কেন এর আগে আমি আসিনি? বাঁশির সুর টেনে এনেছিল। এসেছি তো, আজ অবাক হয়ে গেলে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? ঘরে এসো, বাইরে ঠান্ডা। ফারদিনা সুফিয়ানের শোয়ার খাটে বসে। সুফিয়ান সম্মুখে বসলো। ফারদিনার দুহাত ধরে বলল, তুমি এসেছো, আমি খুশি হয়েছি, চলো গল্প করি। আগে বলো, আমাকে দেখে অবাক হয়েছো কেন? আসলে হয়েছিল কি, আজকে 3জন পেতনির সাথে আমার দেখা হয়েছিল। ওরা চলে গেছে বেশ অনেকক্ষণ।
আর ওরা আমাকে একটা দুঃস্বপ্নের কথা বলে গেছে, তাই একটু একটু ভয়ও করছিল। মেয়ে মানুষ সব দিকেই ভয়ঙ্কর, হোক ভূত, শয়তান, পেতনি, কিন্তু তুমি আমার হবু পত্নী। হবুই কি থাকবো নাকি চিরস্থায়ী হব? ভাগ্যে থাকলে হবে, চেষ্টা তো করতে হবে, নয়তো ভাগ্য পরিবর্তন হবে না। চেষ্টা করব, ভাগ্য পরিবর্তন করে হলো যদি তোমাকে পাওয়া যায়, তবে ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব। ফারদিনা মাথা নুয়ে ফেলল, চোখের জলের আগমন। সুফিয়ান ফারদিনার মন ভালো করার জন্য উৎফুল্ল হওয়ার চেষ্টা করলো। বলল, আচ্ছা, তুমি এসেছো কিভাবে? এত রাতে একা বের হলে কিভাবে? মানে সুযোগটা করলে কিভাবে? ঝিলমিলাল কুদ্দুস, সে অনেক কথা, সময় কম, অন্য একদিন বলবো। ঝিলমিল এসেছে, সাথে আরও দুজন দাসী এবং আজমাদ। ওরা রাস্তায় নজর রাখছে। আমি ভেবেছি বাঁশির সুরে বোধহয় তোমাকে এখানে টেনে এনেছে, তবুও শুনতে পেয়েছি। তোমাকে দেখে নিষ্পার মনে হচ্ছে। তুমি ঠিক আছো তো? খেতে পারছি না, হয়তো চিন্তায়। কিসের এত চিন্তা? তোমাকে পাবো তো? পাবো তো নিশ্চিত, হয় একালে নয় পরকালে, বলে সুফিয়ান হাসল। তার হাসি রহস্যময় মনে হলো ফারদিনার কাছে। কিঞ্চিত হঠাৎক্ষণতে ফারদিনা বলল, পরকাল টেনে আনছো? বিচ্ছেদের প্রথম সুর তুমি তৈরি করলে? শোনো, সুফিয়ান নড়েচড়ে বসলো। বিচ্ছেদের অর্থ কি তুমি জানো? একটা ছোট্ট বাচ্চা বলতে পারবে। তবে বলো, কোনো সম্পর্ক ভেঙে যাবে বিচ্ছেদ? না বোকামে, সম্পর্ক ভেঙে যাওয়া বিচ্ছেদ নয়। ভালোবাসা হয় দুটি আত্মার জোড়ায়। দুটি আত্মায় একটি যদি বেইমানি করে, তখন সেই শব্দের নাম দেওয়া হয় বিষাক্তময় আসক্তি সম্পর্ক। আর অন্য কেউ যদি তাদের সম্পর্ক ভেঙে ফেলে, দুটি আত্মাকে দুদিকে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয়, তবে সেটাই হচ্ছে বিচ্ছেদ। না চাইতেও বিচ্ছেদ হয় দুটি আত্মার মিলন। আমারও ভয় হয় আজকাল, আমার ভাইদের এবং আব্বাকে নিয়ে। তোমার আব্বা যথেষ্ট ভালো মানুষ, উনি উক্তি এবং যুক্তি দুটোই মানেন, জ্ঞানী মানুষ। আশা করি আমার প্রস্তাব ফেলবেন না। আমার মন সায় দিচ্ছে না, তারা হয়তো মানবে না আমাদের সম্পর্ক। তুমি নিশ্চিত? ফারদিনার মুখে অভিব্যক্তি পরিবর্তন করে কাঁদো কাঁদো চোখে সুফিয়ানের দিকে তাকালো। আজকাল তার ভয় হচ্ছে সুফিয়ানকে নিয়ে। আজ ঝিলিমিলের কাছে সিরি আর ফারহাদের অসম্মত প্রেম কাহিনী শুনে তার কণ্ঠটা ভয় আরও বেড়ে গেছে। সুফিয়ানকে যদি তার ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য শর্ত দেওয়া হয়, এমন শর্ত যেখানে সুফিয়ান হেরে যাবে, হয়তো হারিয়ে দেওয়া হবে, ভীষণ রকমের দুশ্চিন্তা তার ভেতরে ঘুরপাক খাচ্ছে। ফারদিনা শান্ত মুখখানি দেখে সুফিয়ান তাকে হাসানোর চেষ্টা করলো। বলল, তুমি বসো, আমি লণ্ঠন আর মোমবাতি নিভিয়ে দিয়ে আসি। কেন? তুমি যেন পূর্ণিমা চাঁদের মতোই উজ্জ্বল। আমার অন্ধকার ঘর আলোকিত করার জন্য তোমার রূপই যথেষ্ট। আমি যদি কুৎসিত হতাম, তাহলে এরকমভাবে ভালোবাসতে না আমায়? সৌন্দর্য দিয়ে ভালোবাসা মাপা যায় না, তবে ভালো লাগা থেকেই ভালোবাসা শুরু হয়। আর যদি কোনো কারণে আমার রূপ নষ্ট হয়ে যায়, আগুনে পুড়ে অথবা রোগে ভুগে, তবু আমি তোমাকে আজকের মতনই ভালোবাসবো। শোনো রূপসী, প্রতিটি মানুষের একটি করে দুর্বলতা থাকে, আর আমার সেই দুর্বলতা হচ্ছে তুমি। আর তুমি আমার ভরসা। আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করি। আমার আব্বার পরে দ্বিতীয় বিশ্বস্ত হাত হিসেবে তোমার হাতটাই ধরতে চাই। যদি মৃত্যু মানুষের হাতে হবার নির্মম থাকতো, তবে আমি আমার মৃত্যু তোমার হাতেই চাইতাম। সেই তুমি আমাকে কখনো ধোঁকা দিও না, সহ্য করতে পারবো না। আমার সামনে কখনো নিজের মৃত্যু চেও না, শুনলে ভেতরটা পুড়ে যায় মেয়ে। চলো বাইরে হাঁটি। রাতটা তীব্র শীতের, চারপাশে হালকা কুয়াশা নেমে এসেছে। দূরের ক্ষেতের ধানগুলো যাদের আলোয় রূপালির ঢেউ তুলেছে, যেন মাটির বুকেও আলো ফুটে উঠেছে। সরু মাটির পথটি সাদা কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে হারিয়ে গেছে কোথাও। চারদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শীতল হাওয়ার ধান গাছের পাতায় মৃদু খসখসানি শোনা যায়। চাঁদের আলোয় কুয়াশার ফাঁকা দিয়ে নেমে এসে পথটাকে রূপার ফিতা বানিয়ে দিয়েছে। পথের নিচে শিশিরে ভেজা ঘাস ঠান্ডা লাগছে, ঘাসগুলো মখমলের মতো। ভেজা কাদার গন্ধ আসছে। সুফিয়ান বাম পাশে ফারদিনা দাঁড়িয়ে আছে, দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে। ঝিলমিল আজমাদ দূর থেকে দেখছে ফারদিনা সুফিয়ানকে। ঝিলমিল চেঁচিয়ে বলল, ফারদিনা, তোর আকাশে ভাইগুলো আইলা বলে তোর সাথে আমারও শুটকি বানাবো।
তাড়াতাড়ি চল। সুফিয়ান লম্বা সুরে জবাব দিল, তুমি এমনিতেই ছুটকি, আর একটু না হয় হবা, এতে দোষের কি? ফারদিনা হেসে ফেলল। সুফিয়ান এখন বলল, তো কিভাবে সুযোগ বের করলে? রাতে ঘুমানোর আগে সবার দুধের সাথে জয়ফলের গুঁড়া মিশিয়ে দিয়েছি। ঝিলমিল। কুদ্দুসও এ কাজে সাহায্য করেছে, তবে ওকে বোকা বানিয়েছি। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে বলল। ফারদিনা নির্বাক গলায় বলল, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? সুফিয়ান মহুমা কণ্ঠ বলল, আমি তোমায় বিন্দুমাত্র ভালোবাসার জন্য সিন্ধু তৈরি করতে পারি। সেই আমি তোমাকে মিথ্যে ভালোবাসার জড়াই কিভাবে মানে? ঘর থেকে এত রাতে বের হয়েছে, আর তোরা বলছিস কিভাবে বের হয়েছিস জানিস না? রায়ান ক্ষিপ্ত মেজাজে বাড়ির অনুসারীদেরকে প্রশ্ন করলো। ওরা জবাব না দিতে ভয়ে চুপসে গেল। রায়ান এবং সায়েম ঘুমায়নি। দুধ খেলে এমনিতেই ঘুম হয় তারা জানে। দরকারি কাজের জন্য দুই ভাই জেগেছিল। রায়ান ফারদিনার অসুস্থতার কথা চিন্তা করে কিছুক্ষণ আগে তার ঘরে গিয়েছিল। ফারদিনাকে ঘরে না পেয়ে তার মেজাজ গরম হয়ে ওঠে। সায়েম বলল, চলো ভাই, সবাইকে নিয়ে এখনই বের হই। আজ ওর কর্মকাণ্ড হাতে নাতে ধরতে হবে। পাইখা গর্জিয়া ওঠ।